আর্তচিৎকার ভেসে আসে। আব্বু, তুমি কান্না করতেছো যে? পিনাকি ভট্টাচার্য প্রতিদিন নানা বিষয়ে কথা বললেও তার ব্যক্তিগত জীবন নিয়ে তিনি খুব বেশি একটা কথা বলেন না। তবে সম্প্রতি তিনি তার স্ত্রী ও সন্তানের বিষয়ে কথা বলেছেন এবং তাদের ছবিও প্রকাশ করেছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। স্ত্রীকে সামনে রেখে কেন কাঁদলেন পিনাক্ষী দাদা? পিনাক্ষী দাদা আসলে তিনি এই কাদার পেছনে কারণ কি? নর্মালি আমরা পিনাক্ষী দাদাকে কিন্তু কাঁদতে দেখি না, তিনি বীরের মতো সবসময় কথা বলে থাকেন। হঠাৎ কেন তিনি কাঁদলেন, চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। পিনাকি ভট্টাচার্য প্রতিদিন নানা বিষয়ে কথা বললেও তার ব্যক্তিগত জীবন নিয়ে তিনি খুব বেশি একটা কথা বলেন না। তবে সম্প্রতি তিনি তার স্ত্রী ও সন্তানের বিষয়ে কথা বলেছেন এবং তাদের ছবিও প্রকাশ করেছেন। পিনাকি তার পরিবার নিয়ে কী বলেছেন এবং তার পরিবারের বিস্তারিত থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। পিনাকির বাবা শ্যামল ভট্টাচার্য ছিলেন বগুড়া স্কুলের শিক্ষক, ফলে পিতার হাত ধরেই তিনি এসএসসি পর্যন্ত জেলা স্কুলেই পড়াশোনা করেছেন। পরে এসএসসিতে ভর্তি হন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে। এরপর তিনি ভর্তি হন রাজশাহী মেডিকেল কলেজে, সেখান থেকে তিনি এমবিবিএস শেষ করেন। পিনাকি রাজশাহী মেডিকেলে পড়াশোনা চলাকালীন থেকেই ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ওই সময় তিনি এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন। একদিন তাকে মেরে ক্যাম্পাসে ফেলেও রাখা হয়েছিল। পরে আবার গ্রেপ্তার হলেন মেডিকেলের শিক্ষার্থী এবং শিক্ষকদের আন্দোলনের মুখে ওই সময়ের প্রশাসন ছেড়ে দিতে বাধ্য হয়। পিনাকির সঙ্গে রাজশাহী মেডিকেল কলেজে ডাক্তারি পড়ত আঞ্জুমান আরা বেগম। পড়াশোনা শেষ করে পিনাকি তার সহপাঠী আঞ্জুমান আরাকেই বিয়ে করেন। বর্তমানে তাদের একটি পুত্র সন্তান আছে, নাম রসেফ আঞ্জুমান শুভ। পিনাকির স্ত্রী এফসিপিএস ডাক্তার। স্ত্রীর বিষয়ে সম্প্রতি তিনি একটি ছবি সহ ফেসবুকে লিখেন, গতকাল আমার এক ক্ষুদ্র ভ্রাতা আমারে কইতেছে টাঙ্গাইলে আসবেন দেশে আসলে। আমি কইলাম না যাইয়া তো উপায় নাই, টাঙ্গাইল আমার শ্বশুর বাড়ি, আমি টাঙ্গাইলের জামাই। মুহূর্তেই ক্ষুদ্র ভ্রাতারা আমার শ্যালক হইয়া গেল। আমার শ্যালকদের জন্য নেন আপনাকে ভৈন্যে দেখেন। দেশ ছাড়ার আগে মানে 2018 সালে সম্ভবত ছবি তুলছিল আমার পোলা, জায়গাটা ভুটান। এর আগে গত 25 মে ছেলের একটি ছবি শেয়ার করে পিনাকি লিখেন, আমার পুত্র নিজের ছবি এআই দিয়ে সম্রাটের মতো বানাই আমারে পাঠায় কয় কেমন লাগতেছে। আমি কলাম বাবার কাছে সব সন্তানের রাজপুত্র আর রাজকন্যা, ওদের কোনো আলাদা সাজ লাগে না। পিনাকি কর্মজীবন হিসেবে ব্যবসাকেই বেছে নেন। তিনি ঢাকার গুলশানে গড়ে তুলেছেন একটি ঔষধ তৈরির কারখানা। তার প্রতিষ্ঠানের নাম B16 বায়োটেন অ্যান্ড ফার্মা। ব্যবসার পাশাপাশি তিনি লেখালেখিতে ব্যাপক সক্রিয়। 2018 সালে হঠাৎ করে নিখোঁজ হন পিনাকি। নিজেই আত্মগোপন করেছিলেন তিনি। সেই সময় তার বাবা গণমাধ্যমকে জানিয়েছিলেন, আগস্টের 4 তারিখ পর্যন্ত আমি তার সঙ্গেই ছিলাম। আমার এক নাতির বিয়েতে পরিবারের সবাইকে নিয়ে গিয়েছিলাম নেত্রকোনায়। সেখান থেকে পরদিন ফেরার পথে তিনি পরিবার নিয়ে গাজীপুরের ভাওয়াল রিসোর্টে রাত যাপন করেন। পরের দিন সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যে গাজীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তারা। এ সময় শ্যামল ভট্টাচার্য ঢাকায় তার ছোট ছেলের বাসায় ওঠেন। পিনাকি তার বাবা সহ পরিবারের অন্য সদস্যদের ছোট ভাইয়ের বাসায় নামিয়ে দিয়ে তারা অফিসের উদ্দেশ্যে চলে যান। এর পরের দিন রাত থেকে পিনাকি নিখোঁজ হয়ে যায়। তার বাবা এই সময় আরও বলেন, নিখোঁজ হয়ে যাওয়ার আগে তার ফেসবুকে তিনি লিখেছেন, তিনি অফিসে থাকাকালীন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়ে একজন তাকে ফোন করেন। এ সময় তাকে বলা হয়, আপনার সঙ্গে জরুরি কিছু কথা আছে, আপনি আমাদের অফিসে আসুন। পিনাকি জবাবে বলেন, জরুরি কোনো কথা থাকলে বরং আপনারাই আমার অফিসে চলে আসুন, এখানে বসে কথা বলতে কোনো অসুবিধা হবে না। এরপর তিনি অফিস থেকে বের হয়ে বাসার পথে রওনা হন। পরে তিনি আর বাসায় ফেরেননি। শ্যামল ভট্টাচার্য এই সময় আরও জানান, ছেলের এভাবে নিখোঁজ হয়ে যাওয়ার পেছনে ফেসবুকের পাঠকদের কোনো হাত থাকতে পারে। কারণ হিসেবে তিনি মনে করেন, পিনাকি ফেসবুকে যেসব লেখা লিখত এই লেখাগুলো মারাত্মক আক্রমণাত্মক। আমি নিজেও তার অনেক মতের সঙ্গে দ্বিমত পোষণ করেছি। এসব লেখা সব পাঠক গ্রহণ করেননি। কিছু পাঠক আছে তারা সেই লেখা বিরূপ মন্তব্য করেছে। তিনি ধারণা করছেন ফেসবুকে কোনো গোষ্ঠী তাকে জীবননাশের হুমকি দিয়ে থাকতে পারে। এর ফলে সে মোবাইল, ফেসবুক সবকিছু ছেড়ে আত্মগোপনে চলে গেছে। পিনাকির এভাবে আত্মগোপন হোক আর নিখোঁজ হোক, এর প্রভাব পরিবারের উপর পড়েছে। শ্যামল ভট্টাচার্য নিজের এবং পরিবারকে নিয়ে হুমকির মুখে আছেন বলে জানান। তিনি এই হুমকির বিষয় নিয়ে প্রধানমন্ত্রী বরাবর একটি আবেদন করেন একটি জাতীয় দৈনিকের মাধ্যমে। এরপর পালিয়ে দেশ ছাড়েন পিনাকি, আর তখন থেকেই তিনি অবস্থান করছেন ফ্রান্স।
ফুলকুমারী বইটি পিনাকি ভট্টাচার্যের শরণার্থী জীবন নিয়ে লেখা, যেখানে তিনি কোভিড মহামারীর কঠিন সময়ে তার নির্বাসিত জীবন ও একটি ইঁদুরের সাথে তার কথোপকথনকে তুলে ধরেছেন। বইটিতে লেখক নিজের অভিজ্ঞতা ও শরণার্থীদের দুঃখ দুর্দশার কথা বর্ণনা করেছেন। গত শুক্রবার সন্ধ্যায় প্যারিসের লো পার্শ্ব হোটেলের বলরুমে বইটির প্রকাশনা উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বইটির একটি অংশ শ্রোতাদের সামনে পাঠ করেছেন পিনাকি ভট্টাচার্য। এই সময় টেকনাফে একরাম হত্যাকাণ্ডের ঘটনা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। নিঃসঙ্গ রক্তের ধারা একরামের বুক থেকে গড়িয়ে পড়ে। সবুজ ঘাস আর উষ্ণ কালচের মৃত্তিকায় মিশে যায় একরামের রক্ত। প্লাবিত হাওয়ায় শোনা যায় একরামের আর্তচিৎকার। ক্ষুধার্ত শকুনগুলো তার শরীরে নখর বেঁধানোর আগে ক্ষণকাল ইতস্তত করে। তারা দেখতে পায় রক্তের বিমর্ষ ধারা গড়িয়ে যাচ্ছে নদীতে। এরূপ বলকানো রক্তের নদী তারা আগে কখনো দেখেনি। এমন সময় আকাশে অন্ধকার বিদীর্ণ করে সেই বসন্তের কালরাত্রিতে আর্তচিৎকার ভেসে আসে, আব্বু তুমি কান্না করতেছো যে? অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ, সাংবাদিক, কবি, সাহিত্যিক এবং মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন। বইটির সম্পাদক এভলিন সায়ের বলেন, পিনাকি ভট্টাচার্য তাদের গবেষণা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কাজ করছেন। ফুলকুমারী প্রকাশ করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। বইটি ইতোমধ্যেই বেস্টসেলার হয়েছে। এ সময় তিনি পিনাকি ভট্টাচার্যের সাথে ভবিষ্যতে আরও কাজ করার আগ্রহ প্রকাশ করেন। I didn't understand, but he was using a very imaginative language. And I thought, wow, it is not often that you hear somebody with such a distinctive voice. So the first thing that was interesting for me was Pinaki's voice. It was a imagination. আসলে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি ডায়াসপোরা এবং অভিবাসীরা সচরাচর খুব কমই বই প্রকাশ করলেও এটি সংখ্যা খুবই কম এবং অপ্রতুল। সেই হিসেবে লেখক, ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট জনাব পিনাকি ভট্টাচার্যের লিখিত বই ফুলকুমারী, এটি অনেকে উপন্যাস, অনেকে আত্মজীবনী, নানাভাবে এটিকে ব্যাখ্যা দিচ্ছেন। আসলে এটি আত্মজীবনীমূলক কথা সাহিত্য, ইংরেজিতে আমরা যেটাকে অটোফিকশন বলি। উনি ওনার শরণার্থী জীবন এর সময়, বিশেষ করে কোভিড মহামারীর সময় ওনার শরণার্থী জীবনে নির্বাসন থাকাকালীন অবস্থায় একটি ইঁদুরের সাথে কথোপকথনের মাধ্যমে এই পুরো উপন্যাসের প্লট ডেভেলপ করেছেন। আমি মনে করি বাংলাদেশিদের আরো বেশি ইংরেজি সহ বিভিন্ন ভাষায় লেখা উচিত, যাতে করে আমাদের দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের সাথে আমাদের একটি মজবুত ভিত্তি স্থাপন হয়। আলোচিত বইটি প্রকাশিত হয়েছে প্যারিস ভিত্তিক প্রকাশনা সংস্থা পিকড বুকস থেকে। ফ্রান্সে বসবাসরত বাঙালিদের বিশ্বাস, যদি বাংলাদেশি লেখকরা বাংলা এবং অন্যান্য ভাষায় বই লেখেন, তবে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস এবং দেশটির প্রতি ইতিবাচক মনোভাব গড়ে উঠবে। লেখক, কলামিস্ট এবং অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য সম্পর্কে আজকে গোটা দুনিয়ায় এক ধরনের নতুন করে বর্তমান প্রজন্ম চিন্তার দ্বার উন্মোচিত হয়েছে। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে আপনার লিখতে পারেন। কমেন্ট বক্সে পিনাকি দাদার স্ত্রীকে আপনারা এই ভিডিওতে দেখতে পারলেন, সে সম্পর্কে লিখতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।